আল্লাহই জানে তোর আজকে কি হয়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, এই বদের হাড্ডিটাকে যদি ইঁদুরের বিষ দিয়ে মেরে ফেলি? কি? এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি। আমি এইখানে আর চাকরি করব না, আমি গেলাম। মিস আনায়া, কোথায় যাচ্ছেন আপনি? আপনি এই পেপারে সাইন করুন। বড় স্যার খুশি হয়ে আপনাকে 3 বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছে। ম্যানেজারের কথা শুনে আর কি, আনায়া খুশি মনে পেপার সাইন করে দেয়। আর হ্যাঁ, আজ থেকে আপনি আহান স্যারের পিএ, বুঝতে পেরেছেন? কি? আমি ওই বদের হাড্ডির বিয়ে করব না, আমি এই চাকরি। আপনি কিন্তু এইমাত্র এই পেপারে সাইন করেছেন, তা বললে চলবে না। আপনি তাড়াতাড়ি চলুন, স্যার কেবিনে আছে। এখন আমার কি হবে গো? মামুনি গো, বাঁচাও আমাকে। তোমার এই কিউট মাসুম বাচ্চাটাকে এই বদের হাড্ডির হাত থেকে বাঁচাও। কি আর হবে, যা হবার হবে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি স্যারের কেবিনে চলে যা। যাই বলিস না কেন, আনায়ার সাথে মিলে গেছে। লিজা আর তোহা কথা শুনে আনায়া ভেঙচি কেটে দ্রুত পায়ে আহানের কেবিনে চলে যায়। মে আই কামিং? ইয়েস, কাম। আহান তার হাতের ফাইলটা রেখে আনায়ার দিকে সরু চোখে তাকায় আর বলে, তো আপনি আমার পিএ, তাই তো? জি বদের হাড্ডি থুকু স্যার। তো মিস বকবক, আপনি জানেন পিএর কাজ কি কি? ও হ্যালো বদের হাড্ডি, আমি মিস বকবক না, আমার নাম হলো আনায়া আহমেদ চৌধুরী। এইটা কি আপনার নাম নাকি পুরো পরিবারের নাম, কোনটা? আর আজ থেকে আপনি যখন আমার পিএ, তাহলে আমি যা বলবো তাই করবেন। কেন রে, তোর সব কথা আমার শুনতে হবে? আর তুই কোন খ্যাতের মুলারে? হ্যাঁ, আরিফ রেজওয়ান খানের একমাত্র ছেলে আহান রেজওয়ান খান। কি? পাপাই কত ভালো, আর তার ঘরে এমন একটা বদের হাড্ডি কিভাবে জন্ম নিল? আনায়ার মুখে কথা শুনেই আহান রেগে একটা ধমক দেওয়াতে আনায়া বেশ ভয় পেয়ে যায়। আর একবার যদি মুখ দিয়ে বাজে কথা বের হয় মিস বকবক, তাহলে আমি আপনাকে যে কি করব তা নিজেও বুঝতে পারবেন না। যান, আমার জন্য কড়া করে একটা কফি বানিয়ে নিয়ে আসেন। আনায়া আর 1 মিনিট না দাঁড়িয়ে দ্রুত পায়ে আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আর এদিকে আহানের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। আমার সাথে পাঙ্গা, তাই না মিস বকবক? এইবার দেখো তোমার কি অবস্থা করি। বলেই আহান বাঁকা হাসি দেয়। আনায়া নিজের ইচ্ছে মতো আহানকে গালি দিচ্ছে। শালা কুত্তা বাদর, সাহস কত বড় আমাকে আমাকে বলে কফি বানাতে। এগুলো সব ইচ্ছে করেই করছে। দাঁড়া, তোকে এমন কফি খাওয়াবো যে আমার নাম তুই কখনোই বলবি না। হ্যাঁ, আনায়া তার ব্যাগ থেকে লবণ বের করে ইচ্ছে মতো কফির মধ্যে ঢেলে দেয়। তারপর সুন্দর করে কফিটা হাতে নিয়ে আহানের কেবিনের দিকে চলে যায়। কেবিনে ঢুকেই আনায়া কফিটা আহানের মুখের সামনে ধরতেই আহান তার হাত থেকে কফিটা নিয়ে নেয়। স্যার আমি এখন আসি। এখন আসতে পারেন। আহানের কথা শোনা মাত্রই আনায়া আর 1 মিনিট দেরি না করে কেবিন থেকে বের হয়ে সোজা নিজের ব্যাগটা হাতে নিয়ে তোহাকে বলেই তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যায়। আল্লাহ, এবারের মতো বেঁচে গেছি। শালা, তুই এখন বুঝবি আনায়া কি জিনিস। হ্যাঁ, আহান হাত থেকে ফাইলটা রেখেই কফিতে চুমুক দিতেই তার মুখ ছিটকে বের হয়ে যায়। মুহূর্তের মাঝে তার চেহারা লাল বর্ণ ধারণ করে। কফির মগটা ছুঁড়ে ফেলে ম্যানেজার বলে চিৎকার করে ওঠে। ম্যানেজার দ্রুত পায়ে আহানের কেবিনে চলে এসে দেখে আহানের চেহারায় রাগে লাল হয়ে আছে। ম্যানেজার, মিস আনায়া কোথায়? স্যার, উনি তো চলে গেছে। বলেই ম্যানেজার মাথা নিচু করে রাখে। অনেক বড় ভুল করলে মিস বকবক, এর শাস্তি তো তুমি পাবেই। বলে আহান তার কেবিন থেকে বের হয়ে যায়। আনায়া কোনো মতে নিজের বাসায় ফিরে এসে কাঁধ থেকে ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢকঢক করে খেয়ে সোফায় বসে হাঁপাতে থাকে। শালা, তুই এখন বুঝবি আনায়া কি জিনিস। হ্যাঁ, আনায়াকে এইভাবে হঠাৎ করে বাসায় আসতে দেখে সাহেলা অনেকটা অবাক হয়ে যায়। কিরে, এই অসময়ে তুই বাসায় চলে এলি? কোনো গন্ডগোল করিসনি তো? না, কোনো গন্ডগোল করিনি, ভালো লাগছিল না তাই চলে এসেছি। গন্ডগোল ছাড়া কবে আমার মেয়েটা শান্ত থেকেছে বলতে পারো? নিশ্চয়ই কিছু একটা করেছে, তার জন্যই তো এত শান্তভাবে বসে আছে। আরে না পাপাই, অফিসে যাওয়ার পথেই এক বদের হাড্ডির সাথে আমার ঝগড়া হয়েছে, তার জন্যই মাথাটা অনেক গরম। তাদের কথার মাঝে আহান এসে হাজির। মা, 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 কোথায় তোমরা? আহান হল রুমে ঢুকেই দেখে আরিফ আর সালেহা দাঁড়িয়ে আছে, তাদের সাথে একটা মেয়েও আছে। আহানের কণ্ঠ শুনে আনায়া কিছুটা চমকে যায়। এই রে, এখন কি হবে আমার?
আরে আহান, কাউকে কিছু না বলেই চলে এলে যে? আর তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কি হয়নি সেটা বলো। আচ্ছা কি হয়েছে সেটা তো বলো, আমরা সবাই একটু শুনি। বিড়িতে আসার পথে একটা পাবনা থেকে পালানো পাগল মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে। তারপর আমার সামনে এসে আমাকে ইচ্ছে মতো অনেকগুলো কথা শুনিয়ে চলে যায়। অফিসে গিয়ে দেখি সেই পাগল মেয়েটা আমার অফিসে আমার বিয়ে হয়ে কাজ করবে। জানো তোমরা, 1 কাপ কফি বানাতে বলেছি বলে কফির মধ্যে লবণ মিশিয়ে সেই কফি আমাকে দিয়েছে। আরেকবার যদি আমার সামনে আসে না, তাহলে চড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব। কি? ওই মেয়েটা তোকে লবণ কফি খাওয়ালো? মানতে হবে, মেয়েটার অনেক সাহস। আচ্ছা আহান, দেখো তো এই মেয়েটা সেই মেয়ে কিনা। আরিফ সাথে সাথে আনায়াকে আহানের সামনে দাঁড় করায়। আহান দেখা মাত্রই রেগে যায়। এই মেয়ে, তুমি এখানে আমার বাড়িতে কি করো? এই বদের হাড্ডি মেয়ে মেয়ে কি আমার নাম আছে। তো আপনার নামটা যেন কি মিস বকবক? কেন রে, বিয়ে করবি আমাকে? নাম দিয়ে কি করবি? নাগিন ডান্স দিবি যে আমার নাম জানতে চাইছিস? আর একবার যদি তুই তুকারি করো না, তাহলে তোমার গালে চড় মেরে সব কটা দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। কি? তোর এত বড় সাহস, তুকু সাহস, তুই আমাকে চর মারবি? তো দে না, দে 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 চর, দে না শালা বজ্জাত অ্যানাকোন্ডা, তোকে আমি ইঁদুরের স্যুপ রান্না করে খাওয়াবো। হ্যাঁ ইয়া সি, এইগুলো কি ভাষা রে বাবা? আমি শিওর তুমি পাবনা থেকে এসেছো, তা না হলে মুখ দিয়ে এমন ভাষা কি করে বের হয়? আর তুমি আমাকে কি বললে? আমি অ্যানাকোন্ডা? তুমি পাগলি ছাগলি শাকচুন্নি। যেই ছেলের কপালে পড়বে সেই ছেলের জীবনটাই শেষ হয়ে যাবে। কি বললি তুই বদের হাড্ডি? আর এদিকে দুজনের ঝগড়া শুনে শব্দ করে হেসে দেয়। আনায়া তো আরিফ আর সালেহার দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় আহানের দিকে তাকিয়ে বলে, এই বজ্জাত বদের হাড্ডি, তোকে আমি দেখে নিব। তোমরা দুজন মিলে হাসতেছো, আর এই মেয়েটাকে কিচ্ছু বলবে না? কে এই মেয়ে? আর তোমরা কেন ওকে এই বাড়িতে রেখেছো? বের করো এই মেয়েকে বাড়ি থেকে। আহান, যা বলছো তাতেই চুপ করে থাকো। আয়ানা হলো তোমার রাজীব আর রত্না আঙ্কেল আন্টির মেয়ে। ছোটবেলা থেকেই আয়ানা আমাদের সাথেই থাকে। আর যেন এই ধরনের কথা তোমার মুখে না শুনি। বলে আরিফ নিজের রুমে চলে যায়। আহান, তোমার বাবার কথা রাগ করো না। তুমি না থাকায় আয়ানা আমাদের সাথেই থেকেছে। মানছি আয়ানা অনেক দুষ্টু, অনেকটাই দুষ্টু, কিন্তু তার মনটা না খুব ভালো। তোমার বাবা আর আমি যেমন আয়ানার মায়ের পরে গেছি, ঠিক তুমিও একদিন আয়ানার মায়ের পড়ে যাবে। আচ্ছা যাও, তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, অনেকটা সময় পার করে এসেছো। ও মাই গড, এই ফাজিল মেয়ে তো আমার বাবা মাকে জাদু করে ফেলেছে। সমস্যা নাই মিস বকবক, আগে আগে দেখো তোমার সাথে আর কি কি হয়। বলে বাঁকা হেসে আহান তার রুমে চলে যায়। শালা কচ্চর ইতরের বাচ্চা, সাহস কত বড় আমার সাথে ঝগড়া করে। তোকে তো আমি দেখে নিব, বজ্জাত বদের হাড্ডি। তোকে যদি আমি নাকানি চোবানি না খাওয়াই, তাহলে আমার নামও আনায়া আহমেদ চৌধুরী না। হ্যাঁ। হঠাৎ করে আনার মাথায় দুষ্টু বুদ্ধি আসে আর বলে, তো মিস্টার লাল্লু লাল, আজ রাতেই তোমার 12টা বাজাবো, হিহি। এই বলে আনায়া বাঁকা হাসি দেয়। তার ভাবনার মাঝে তোহা কল করে। ফোনে তোহার নাম্বার দেখে মুচকি এসে কলটা রিসিভ করে কথা বলে। তোহাকে সব কিছু বলে। তোহা অনেকটাই অবাক হয়ে যায়। এখন তোর কি হবে আনায়া? পারবি তো এক ছাদের নিচে থেকে ঝগড়া করতে? আরে আমি কোথায় ঝগড়া করি? আমার মতো কিউট একটা মাসুম বাচ্চা কখনো ঝগড়া করতে পারে? হ্যাঁ না, তুই কেন ঝগড়া করতে যাবি? তোর সাথে সবাই ইচ্ছে করে ঝগড়া করে। কি ঠিক বললাম তো? টিঙ্কু, কাল তোকে আমি নিজের হাতে ইঁদুরের বিরিয়ানি রান্না করে খাওয়াবো, আর সাথে ব্যাঙার টিকটিকির চাটনি। হ্যাঁ। ইয়া ছি, প্লিজ আনায়া, এসব কথা আর বলিস না। আমি এবার বমি করে দিব। আচ্ছা আমি রাখি, তোর সাথে পরে কথা বলবো। আল্লাহ, এই মেয়ে কবে যে সুবুদ্ধি দিবে! যত আজে বাজে কথা এই মেয়েটার মুখে। আনায়া হাতের ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে আহান তার রুমে এসে দেখে তার রুমটা আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। শুধু পাল্টিয়েছে তার বাবা মা ওই ফাজিল মেয়েটার জন্য। এই মেয়ের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব বলেই আহান ফ্রেশ হতে চলে যায়। আনায়া ফ্রেশ হতে চলে যায় তো ছোট বারান্দার পর থাই গ্লাস সরাতেই বিভিন্ন ফুলের গন্ধ এসে পুরো রুম ছড়িয়ে যায়। বাগানেই শুরু হয় আনায়ার বিখ্যাত গান।
আমি কাক দেখেছি, সাদা কাক, যার মাথায় টাক টাক। কাকের মাথায় নাই চুল, ওরে ভাই আকাশে ওরে সাদা কাক, যার মাথা টাক টাক। আহান ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথা চুল মুছতে গেলেই তার কানে আসে এমন অদ্ভুত গান। আহান কিছুটা কপাল কুঁচকে গানটার অনুসরণ করে দেখে বারান্দা থেকে আসছে। আহান হাতের টাওয়ালটা রেখে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে আনায়ার ফুল গাছে পানি দিচ্ছে আর মনের সুখে অদ্ভুত গান গাইছে। আহান যেন অনেকটাই অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এই মেয়েটাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? গানের পোড়াই ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে। এইটা কি গান নাকি আর কিছু? উফ আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? পুরো বাড়িটাই যেন পাগলের কারখানা। এইভাবেই সময়টা যেতে থাকে। সবাইকে রাতের ডিনারের জন্য যে যার রুম থেকে হল রুমে চলে আসে। আনায়া তার মামনির কাছে চলে যায়। এই প্রথম আনায়াকে কিচেনে দেখে বেশ অবাক হয় সাহেলা। কি রে, তুই হঠাৎ কিচেনে কি করে? আজকে কিচেনে আসলি, মাথায় কি দুষ্টু বুদ্ধি এসেছে নাকি? এই রে, মামুনি বুঝে গেল নাকি? আরে না মামুনি, তুমি কষ্ট করবে তাই ভাবলাম তোমার হাতে হাতে কাজটা করে দিই। তোকে বিশ্বাস করতে হবে। আচ্ছা শোন, এইগুলো হলো আহানের খাবার, ও তো তেমন জাল খায় না। এই খাবারগুলো তুই হাতে করে নিয়ে আয়। আচ্ছা মামুনি, তুমি যাও, আমি আসছি। ওরে ভদ্রের বাচ্চা, তুই ঝাল খেতে পারিস না? দাঁড়া, আজ তোকে এমন ঝাল খাওয়াবো যে তুই আমার নামটা মনে রাখবি। আনায়া দেরি না করে তাড়াতাড়ি করে সব কয়টা খাবারের ইচ্ছা মতো নালমরিচের গুঁড়ো দিয়ে দেয়। এইবার আনায়ার হাতে অসাধারণ খাবার, আজ বদের হাড্ডি খাবে। এ মা, দেখতেই তো চোখে পানি চলে আসছে বলে আনায়া সব কটা খাবার নিয়ে খাবার টেবিলে রাখে। আহানকে ডাকা মাত্র সে রুমের থেকে নিচে নেমে এসে দেখে আনায়া চুপ করে বসে আছে আর তার পাশে আরিফ আর সালেহা। আনায়াকে দেখা মাত্রই আহানের প্রচুর রাগ উঠে যায়। কি হলো, এইভাবে কেন দাঁড়িয়ে আছো? রাতের ডিনার কি করবে না? বাবা আসছি বলে আহান নিজের জায়গায় বসে পড়ে। প্লেটে খাবার বেড়ে দিলে আহান তার নিজ হাতে পছন্দের মাংস কষা প্লেটে নিয়ে নেয়। তা দেখে যেন আনায়া ভীষণ খুশি হয়। খা না খা, বদের হাড্ডি, একবার শুধু খেয়ে দেখ, তোর 12টা থেকে 14টা বেজে যাবে। হ্যাঁ, আমার সাথে এই আনায়ের সাথে পাঙ্গা। খেয়ে দেখো ঘুঘু পাখি, তোমার অবস্থা কি হয়। আহান তার খাবারে মন দেয়। যেই না এক পিস মাংস নিজের মুখে নিয়ে সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে অন্তরাত্মা ছেড়ে চিৎকার করে ওঠে। সাথে সাথে ঢকঢক করে পানি খেয়ে রাগী গলায় বলে ওঠে, এই খাবার কে রান্না করেছে? কেন আহান, তোমার মা রান্না করছে? কি হয়েছে? তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? মা জানে যে আমি ঝাল খেতে পারি না, তাহলে এত ঝাল কেন আমার খাবারে? এইটা কি কেউ ইচ্ছে করে দিয়েছে? আমি তো তোমার খাবারে জাল দেইনি, তাহলে এত জাল কিভাবে? আয়ানা, তুই এই কাজ করেছিস? না মানে আমি এই কাজ কেন করব? হয়তো তুমি রান্না করতে গিয়ে ঝাল বেশি দিয়েছ। ও আমার আল্লাহ, এখন কি হবে? ধরা তো খেয়ে গেলাম। আমি জানি মিস বকবক, তুমি এটা ইচ্ছে করে করেছ। আমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, তাই না? বাড়িতে তো আমি কিছুই করতে পারবো না, কিন্তু অফিসে তো বাবা আর যাবে না। কাল তৈরি থেকো, কাল তোমার এমন হাল করব যে তুমি সব সময় আমার কথা মনে রাখবে। অনেক সকালে উঠে আনায়া ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে কাঁধে ব্যাগ নিয়ে কোনো মতে নাস্তা খেয়ে বের হয়ে অফিসে চলে যায়। তার কারণ সে ওই উজবুকের সামনে পড়তে চায় না। অফিসে ঢুকেই দেখা হয় লিমনের সাথে। হাই আনায়া, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করলে না যে কেমন আছি? ওই তুই কে রে যে জিজ্ঞাসা করবো যে তুই কেমন আছিস? দেখ, আমাকে বেশি ডিস্টার্ব করবি না, তা না হলে ওই বদের হাটির মতো তোকেও বিষ খাওয়াবো, বুঝলি? আনায়ার মুখে এমন কথা শুনে লিমন তার জায়গায় গিয়ে বসে পড়ে। আল্লাহ, কি মেয়ের বাবা! কিরে, আজ সূর্য কোথা থেকে উঠেছে যে এত তাড়াতাড়ি অফিসে চলে এলি? কেন তাড়াতাড়ি এসেছে জানিস? ওই কুত্তা উজবুক বাদর বদের হাড্ডির সাথে ডান্স করার জন্য মাঝে মাঝে মন চায়। শালা বজ্জারটাকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলি। হাই রে, এই মেয়ে কি বলে? মিস আনায়া, এই ধরুন ফাইল। 24 ঘন্টার মধ্যে সব কিছু ঠিক করে স্যারের কেবিনে আসবেন। স্যার আসার আগে মনে থাকে যেন। স্যার শুনুন, আপনি এক কাজ করুন, এই ফাইলগুলো আপনি দেখুন। আপনি কোনো কাজ করেন না, সারাদিন খেয়ে তো পেটের ভুঁড়ি বাড়াচ্ছেন। তার থেকে ভালো একটু গায়ে গতরে খাটুন, বুঝলেন? মোটা ভ্যাজ কোথাকার। মিস আনায়া,
চুপ করে থাকতে পারেন না আপনি? যখনই মুখ খুলেন তখনই আজে বাজে কথা বের হয় আপনার। যা বলছি তাই করেন। বলে ম্যানেজার চলে যায়। শালা মোটা গরু কোথাকার বউয়ের কাছে মার খায় আর আমার উপর ছাল ছাড়ে। তোর উপরে ঠাডা পড়ুক মোটা ম্যানেজারের বাচ্চা। এই আনায়া, তুই কি একটু চুপ থাকতে পারিস না? তোর পেছনে দেখ, ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া ঘাড় ঘুরিয়ে দেখে যে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া মেয়েকে হাসি দিয়ে বলে, কিছু কি বলবেন স্যার? আজ বড় স্যার আসুক, আপনার খবর আছে। তোর স্যার কয়টার খবর? 12টা নাকি 14টার খবর বলে দিলে একটু ভালো হতো। আর কি বললেন আপনি? ওই আপনাদের হনুমান স্যারের কাছে আমার নামে বিচার দিবেন? তাহলে স্যার আমি আপনাকে ছাগলের মাংস আর সাপের মাংস দুইটা মিলিয়ে জুস করে বানিয়ে খাওয়াবো, কেমন? আপনি একটু চুপ করবেন? বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। আনায়া তোহা আর লিজার দিকে তাকিয়ে দেখে তারাও নিজেদের মুখে হাত দিয়ে রেখেছে। কি রে, তোরা দুজন খাবি না আমার হাতে তৈরি করা জুস? আরে না, প্লিজ একটু চুপ থাক, আর কিচ্ছু বলিস না। আনায়া তাদের সাথে কথা না বলে কাজে মন দেয়। এত ফাইল দেখে আহানকে ইচ্ছে মতন গালি দিতে থাকে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে আহান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করে নেয়, হাত ঘড়িটা পরে তারপর রুম থেকে বের হয়ে যায়। হলরুমে এসে চারিদিকে একবার নিজের চোখ ভুলায় আর মনে মনে বলে, কি ব্যাপার, আজকে বাড়িটা এত শান্ত কেন? মিস বকবক কোথায়? কি ভাবছো আয়ান? কাউকে কি খুঁজছো? না মানে তোমার আদরের বাদর মেয়েটা কোথায়? ও আয়ানা, ও তো অফিসে চলে গেছে। বললো যে আজ নাকি অনেক কাজ আছে, তাই কোনো মতে নাস্তা করে চলে গেছে। নাও তুমি তাড়াতাড়ি নাস্তাটা করে নাও। আচ্ছা তাহলে এই ব্যাপার। তো মিস বকবক, আসছি আমি, রেডি থেকো। রাতের সুদ যদি না তুলেছি তাহলে আমার নামও আহান রেজওয়ান খান না। আহান কোনো মতে খাবার খেয়ে সাহেলাকে বলে বের হয়ে গাড়িতে কি বসে। গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 30 মিনিট পর আহান তার অফিসে পৌঁছিয়ে যায়। গাড়ি থেকে নেমে সানগ্লাসটা চোখে পড়ে অফিসের ভিতরে ঢুকে যায়। কিরে, তোর মুখটা আমার বাংলার পাঁচ করে রেখেছিস কেন? আরে ধুর, এতগুলো ফাইল দিয়ে আমার মতো কিউট মাসুম বাচ্চার উপর অত্যাচার করছে এই বজ্জাত বদের হাড্ডি। শালাকে যদি একবার সামনে পাই না তাহলে তাকে ইঁদুরের বিষ দিয়ে মেরে ফেলবো। হ্যাঁ। লিজা আর তোহা পিছন ঘুরেই দেখে আহান দাঁড়িয়ে আছে দুহাত পকেটে দিয়ে। আর ইশারা করতেই দুইজন চুপ হয়ে যায়। আচ্ছা আর কি কি করতে মন চায় তোমার? মন তো চাই অনেক কিছু। শালা উজবুক, যদি পাপাইয়ের ছেলে না হতো তাহলে ওকে সোজা উপরে পাঠিয়ে দিতাম। অ্যানাকন্ডার বাচ্চা যখন থেকে বিড়িতে এসেছে আমার পেছনে পড়ে আছে। থাকবে নাই বা কেন? আমার মতো এত কিউট মেয়ে কখনো দেখেই নি দু চোখে। কিভাবে যে বদের হাড্ডি পাপাইয়ের ঘরে জন্ম হলো কে জানে। কিরে তোরা দুজন চুপ কেন? কিছু তো বল। এমন মনে হচ্ছে যেন সামনে তোরা হনুমানকে দেখছিস। কিরে কিছু তো বল। এই বলে আনায়া ঘুরে তাকিয়ে দেখে তার সামনে আহান দাঁড়িয়ে আছে। শালা সব শুনে নিল না তো বাবা গো? তো মিস বকবক, আমাকে বিষ দিয়ে মারবেন? এই পর্যন্ত কয়টা ছেলেকে মেরেছেন? নাকি এমনিতেই আপনার মুখ চলে? কোনটা? ফালতু কথা না বলে মন দিয়ে কাজ করুন। আর 15 মিনিট পর সব ফাইল আমার কেবিনে চাই। বলে আহান তার কেবিনে চলে যায়। শালা তোকে তো দেখে নিব, আমাকে অর্ডার করা। দাঁড়া, ফাইলের এমন অবস্থা করব যে চিরজীবন মনে থাকবে বদের হাড্ডি কুমিরের বাচ্চা। মন তো চাই এক ঘুষি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। উফ। আর এসব কিছু তার ল্যাপটপে দেখছে আর হাসছে। সত্যি মেয়েটা অনেক দুষ্টু। হ্যাঁ আনায়া, এটা দেওয়ার ছিল তোমাকে। কি এইটা? খুলে দেখো। বলে লিমন চলে যায় তার কেবিনে। আনায়া কিছুটা কপাল কুঁচকে ভালো করে দেখে এটা একটা চিঠি। মনে হয় ভালোবাসার চিঠি। কি এই ছ্যামড়া লিমনের বাচ্চা? আনায়ার চিৎকারে সবাই যেন তার দিকে তাকিয়ে থাকে। আনায়া সবার দিকে তাকিয়ে দেখে তার দিকে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই তেলাপোকার দলেরা এইভাবে তোরা তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, তোরা যে যার মতো কাজ কর। ওই আমি তোর কত সিনিয়র। হ্যাঁ হ্যাঁ, আর তোর সাহস হলো কেমন করে এমন ফালতু চিঠি দেওয়ার? শালা তুই এখন কান ধরে দাঁড়িয়ে থাক। আনায়ার এসব কাণ্ড দেখে আহান রাগে তার কেবিন থেকে বের হয়ে আসে। কি হচ্ছেটা কি এখানে? এই কাম্বার বাচ্চা চুপ কর, দেখতে পারিস না চোখে কি করছি? এই তো হা, এই কাম্বাটাকে সরাতো। আনো আহান স্যার তোর পেছনে।
আনায়া পিছন ঘুরেই দেখে আহান খাম্বাটা দাঁড়িয়ে আছে। উফ, যেখানে যাই পিছন পিছন চলে আসে। আচ্ছা বদের হাড্ডি, লুকিয়ে লুকিয়ে ওনের কথা শোনা কিন্তু ভালো না। আহান এবার অনেকটা রেগে জোরে ধমক দিলে সবাই ভয়ে কেঁপে ওঠে। এভাবে তুমি ওর কান ধরালে কেন? কি অপরাধ লিমনের? তোকে কেন বলবো রে যে এই তেলাপোকার বাচ্চা কি অপরাধ করেছে? আহান নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে আনায়ার হাতটা ধরে তার কেবিনে নিয়ে আসে। এই তেলাপোকা ছাড় বলছি, তা না হলে আমি পাপাইকে বলে দিব যে তুই আমার ইজ্জতের ফালুদা করেছিস। আহান আনায়ার হাত ছেড়ে বলে, ও তাই নাকি? তাহলে মিথ্যাটা সত্যি করে দেই। বলে আহান আনায়ার গোলাপি ঠোঁট নিজের দখলে করে নেয়। আচমকা এমন হওয়াতে আনায়ার চোখগুলো রসগোল্লার মতন বড় বড় হয়ে যায়। আনায়া ইচ্ছে মতন তার হাত দিয়ে আহানের বুকে কিল ঘুষি মারছে, কিন্তু তাতেও আহানের যেন কিছুই হচ্ছে না। প্রায় 15 মিনিট পর আহান আনায়াকে ছেড়ে দেয়। আনায়া এখন সেইভাবেই দাঁড়িয়ে আছে। আহানের কাছে এসব কিছুই না, সে নর্মালভাবে তার চেয়ারে গিয়ে বসে পড়ে। তো মিস বকবক, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু কি বলবে? আনায়ার হুঁশ ফিরে এলে রেগে আহানের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এই বদের হাড্ডি, তোর সাহস হলো কি করে আমাকে কিসমিস করার? শালা ইঁদুর তেলাপোকা, তোকে তো আমি ব্যাঙের সাথে নুডলসের জুস করে খাওয়াবো। হ্যাঁ। ও আচ্ছা, আমার মনে হয় ডোজটা কম হয়ে গেছে। এত কথা না বলে আমার জন্য কফি নিয়ে এসো, যাও। আনায়ার কিছু না বলে কেবিন থেকে বের হয়ে যায়। যার পথে তোহার সাথে দেখা হয়। এই আনো, স্যার তোকে এভাবে হাত ধরে নিয়ে গেল কেন? কি হয়েছে? কি আর হবে, ইজ্জতের ফালুদা হয়েছে। বলে আনায়া চলে যায় কফি বানাতে। মানে কি বললো আনু? ইজ্জতের ফালুদা? ও আমার আল্লাহ! আনায়া কফি বানাচ্ছে আর আহানকে গালি দিচ্ছে। শালা তেলাপোকা, আমাকে কিসমিস দা, ধারা তোকে এমন কফি খাওয়াবো যে তুই কফি খেয়ে বাদরের মতো লাফাবি। আনায়া তার ব্যাগ থেকে লাল মরিচের একটা প্যাকেট বের করে সবগুলো মরিচ কফির মধ্যে দিয়ে দেয়। তারপর কফিটা নিয়ে আহানের কেবিনে চলে যায়। আহানের সামনে দাঁড়িয়ে তার মুখের সামনে কফিটা ধরে। আন ইশারা করতে আনায়া কফিটা টেবিলের সামনে রেখে দেয়। উজবুক কোথাকার, যখন কফি খাবি তখন বাদরের মতো ডান্স দিবি। স্যার, আপনার কফি, আমি এখন আসছি। এখন আসতে পারো। বলে আহান তার কাজে মন দেয়। আনায়া 1 মিনিট দেরি না করে হাতে ব্যাগটা নিয়ে চলে যাবে, সেই সময় ম্যানেজার তার সামনে আসে। আপনি কোথায় যাচ্ছেন মিস আনায়া? দূর মোটা ভ্যাজ, আসার আর সময় পেল না। স্যার, আমার আম্মু অনেক অসুস্থ, তাই বাসা থেকে কল করেছে আমাকে যেতে হবে। আমি এখন আসি। বলে দ্রুত পায়ে আনায়া অফিস থেকে বের হয়ে যায়। আহান তার ফাইলটা হাত থেকে রেখে কফি কাপে চুমুক দেয়, সাথে সাথে আহান চিৎকার করে ওঠে। আহানের সামনে তাকে গ্লাসের পানি খেয়ে নেয়। রাগে যেন তার মুখ লাল হয়ে গেছে, কপালের রগগুলো ভেসে উঠেছে। হাতের সামনে ফাইলটা ছুঁড়ে ফেলে। মিস আনায়া। আহানের চিৎকার শুনে ম্যানেজার তার কেবিনে চলে আসে। স্যার, কি হয়েছে আপনার? মিস আনায়া কোথায়? স্যার, উনি তো চলে গেছে। বলল যে তার মা নাকি অসুস্থ, বাসা থেকে কল এসেছে, তার জন্যই সে চলে গেছে। আহান আর কিছু না বলে রাগে তার কেবিন থেকে বের হয়ে যায়। আর রাগের মাথায় নিজের বাসায় চলে আসে। হলরুমে ঢুকেই আনায়া বলে চিৎকার করতে থাকে। রাগে আহানের চেহারা লাল বর্ণ ধারণ করে। আহানের চিৎকার শুনে সাহেলা কিচেন থেকে বের হয়ে আসে। কি হলো, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? আবার কি করেছে আয়ানা? কি করছে? আমার কফিতে লাল মরিচের গুঁড়ো দিয়েছে। কোথায় তোমার গুণধর বাদর মেয়ে? কি? আমি এখানে? আরে বাহ স্যার, আপনি আমার বাসায় কি মনে করে? আহান তো আনায়ার মুখে এই কথা শুনে রাগে দ্বিগুণ হয়ে যায়। বলে, কি পাগল মেয়ে, আহান নাকি তার বাসায় এসেছে? তোমার সাহস হলো কি করে আমার কফিতে লাল মরিচ দেওয়া? আমার সাহসটা একদম ছোটবেলার থেকেই স্যার। কেন, আপনি জানেন না? আরে আমি কি বলি, আপনি কিভাবে জানবেন? আপনি তো বাইরে ছিলেন। যেদিন থেকে আপনি বিড়িতে এসেছেন সেই দিন থেকে আপনি আমার পিছনেই পড়ে আছেন। কখন কি সুন্দর মেয়ে দেখেননি? দেখেছি, কিন্তু তোমার মতো বাদর মেয়ে কোথাও দেখিনি। ওই বদের হাড্ডি, আমি বাদর মেয়ে, দাঁড়া শালা, আমি পাপাইকে রাখছি। বলে আনায়া চলে যায় তার পাপায়ের কাছে। আহান শোন, তোরা না এক কাজ কর, ঝগড়া প্রতিযোগিতায় নাম দে, তাহলে তোরা দুজনেই জিতে যাবি, দেখিস। বলে সাহেলা চলে যায় কিচেনে।
আহান তার মার কথা শুনে বোকা বনে গেল। পাগল নাকি? এই পাগলির সাথে ঝগড়া, তাও আবার আমি? উফ আল্লাহ, কেন যে বিডিতে আসলাম। আহান তার রুমে চলে যায়। রুমে গিয়ে টাল হাতে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। আর এদিকে আনায়া তার পাপায়ের রুমে গিয়ে দেখছে যে তার পাপায় বেশ মন দিয়ে কী যেন করছে। আনায়া মুচকি এসে বলে, আসবো পাপাই? আরে আয়ানা, বাইরে কেন, ভিতরে আয়। কি করছো পাপাই? বাকি কথা বলার আগেই তোহার কল আসে। আনায়া কলটা রিসিভ করে হ্যালো বলে। আনায়া, আজকে তুই রেডি থাকিস, বিকেলে বের হব। অনেক দিন আমরা তিনজন বের হই না, তাই ভাবলাম আজকে তিনজন একসাথে বের হব। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোকে কল করি বের হব। বলে আনায়া কল কেটে দেয়। কে কল করেছে আর কোথায় যাবি তুই? তোহা কল করেছে, বললো যে আজ বিকেলে বের হবে, তার জন্য আমাকে রেডি থাকতে বলেছে। আচ্ছা পাপাই, আমি যাই, পরে কথা হবে। বলে আনায়া বের হয়ে নিজের রুমে চলে যাওয়ার পথে আহানের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে আহান তার এক হাত আনায়ার কোমরে আঁকড়ে ধরে। আনায়ার চোখ মুখ কুঁচকে ফেলে। ও আল্লাহ, আমি কি বেঁচে আছি নাকি মারা গেছি? এত তাড়াতাড়ি আমি মরতে চাই না। আমার তো এখনো বিয়ে হয়নি, ছোট ছোট বেবি হয়নি, তাদের নাম রাখা হয়নি, আমার জামাইয়ের মাথাটা খারাপ করা হয়নি। ও আমার আল্লাহ, এত তাড়াতাড়ি আমাকে মেরো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলল আনায়া। আনায়ার এমন কথা শুনে আহান হাসবে কিনা কান্না করবে বুঝতে পারছে না। এই মেয়েটা কি দিয়ে তৈরি, মুখে যা আসে তাই বলে। আহান এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আনায়ার চোখ বন্ধ করার চেহারা চোখে পড়ে। এই প্রথম আহান আনায়াকে এত কাছ থেকে তার চেহারা দেখছে। এক ধানে তাকিয়ে আছে আহান। এতক্ষণ মায়া এই মেয়েটার চেহারায়। আর এক ধানে তাকিয়ে থেকে হঠাৎ চোখে পড়ে আনায়ার থুতনির দিকে। থুতনির এক পাশে কালো কুচকুচে একটা তিল আছে, যেটা আনায়ার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এক মনে এসব ভেবেই চলেছে আহান। সেই সময় আনায়ার মনে হলো কেউ তাকে ধরে এক দৃষ্টিতে তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। আনায়া পিটপিট করে চোখ খুলে দেখে আহান এক হাত দিয়ে তার কোমর আগড়ে ধরে তার দিকেই তাকিয়ে আছে। আনায়া কিছুটা কপাল কুঁচকায় আর মনে মনে বলে, দেখো দেখি কি কাণ্ড, শালা বদের হাড্ডি কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। এইসব ভেবেই আনায়ার চোখ যায় আহানের মুখের দিকে। ছেলেরাও এত সুন্দর হয় তা আনায়ার জানা ছিল না। ইস রে, আমি তো নিজেকে সুন্দরী মনে করতাম, কিন্তু এই বাদর দেখি আমার থেকে অনেক সুন্দর। চোখগুলো কি বড় বড় নীলাভ চোখ, চুলগুলো ব্রাউন কালার, নাকটা এতই সরু যে একদম তোতা পাখির নাকের মতো, ফর্সা শরীরে ব্ল্যাক শার্ট বেশ মানিয়েছে। উফ। আনায়া আনমনে হেসে নিজেকে আবার ঠিক করে বলে, কখনো কি মেয়ে মানুষ দেখেননি? এইভাবেই ধরে আছেন কেন? ছাড়ুন আমাকে। আনায়ার কথায় আহানের হুঁশ ফিরে এলে বলে, সত্যি আমি তোমাকে ছেড়ে দেব। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। আনায়া বলতে দিদি আহান ছেড়ে দিতেই আনায়া ধপ করে ফ্লোরে পড়ে যায়। আনায়া নিচে পড়ে মা বলে চিৎকার করে। ও মা গো, গেল গো আমার এত সুন্দর কোমরটা গো। এই উজবুকের বাচ্চা আমাকে ইচ্ছে করে ফেলে দিল গো। ও আমার আম্মু, ও আমার আব্বু, তোমরা কে কোথায় আছো দেখে যাও। এই খাম্বা উজবুক সজারু আমার মতো মাসুম কিউট মেয়েটাকে ফেলে দিল। ও মা গো। আহান আনায়ার সামনে ঝুঁকে বলে, এইটা তোমার শাস্তি আমাকে লাল মরিচের কফি খাওয়ানোর জন্য। বলে আনায়াকে চোখ মেরে সিটি বাজাতে বাজাতে নিচে চলে যায়। বাদর, তোকে আমি দেখে নিব। আনায়ার সঙ্গে পাঙ্গা। তোকে যদি বেগুন দিয়ে টিকটিকির তরকারি আর ইঁদুর আর কুত্তার চাটনি না খাইয়েছি, তাহলে আমার নামও আনায়া আহমেদ চৌধুরী না। হ্যাঁ। পরন্ত বিকালে আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মিষ্টি কালারের 3 পিস পরেছে, চোখ ভর্তি কাজল, হালকা লিপস্টিক, এতেই যেন আনায়াকে খুব সুন্দর লাগে। আনায়া তার ব্যাগটা কাঁধে নিয়ে তোহাকে কল করে নিজের রুম থেকে বেরিয়ে যায়। হলরুমে এসে আরিফ আর সাহেলার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আজকে সারাদিন তোহা, লিজা, আনায়া এই 3 জন মিলে ঘুরবে। আর এদিকে আহানও রেডি হয়ে নেয়। অফিস থেকে যখন তাড়াতাড়ি ফিরেছে তাহলে আর বাসায় থেকে কি করবে? তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নির্ঝরের সাথে দেখা করবে। আহান ফোনটা হাতে নিয়ে তার বন্ধু নির্ঝরকে কল করে। ফোনের ওপাশ থেকে হ্যালো বলেই আহান মুচকি হেসে কথা বলে। কল কেটে আহান তার রুম থেকে বের হয়ে যায়। গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে যায়। একটা কফি শপে বসে আছে নির্ঝর, অপেক্ষা করছে আহানের জন্য।
প্রায় 30 মিনিট পর আহান এসে পৌঁছায় সেই কফি শপের সামনে। গাড়িটা পার্কিংয়ের জায়গায় পার্ক করে আহান দ্রুত পায়ে ভিতরে চলে যায়। চারপাশে তাকিয়ে দেখে নির্ঝর একা বসে ফোন দেখছে। আহান মুচকি হেসে নির্ঝরের সামনে গিয়ে দাঁড়ায়। নির্ঝর মাথা তুলে দেখে আহান দাঁড়িয়ে আছে মুচকি হেসে, হাত থেকে ফোনটা রেখে আহানকে জড়িয়ে ধরে। এত বছর পর বুঝি মনে পড়লো আমাকে? আমি তো মনে করছি হয়তো ভুলেই গিয়েছিস আমাকে। তোকে কি বলতে পারি? ভুলিনি দেখেই তো তোর সাথে দেখা করতে আসলাম। এভাবেই কি ধরে রাখবি? এবার তো ছাড় আমাকে। অনেক বছর পর আমার বন্ধুকে দেখলাম, কি করে এত তাড়াতাড়ি ছেড়ে দেয়? হ্যাঁ, আর ধরে রাখতে হবে না, আমি আর কোথাও যাব না, একেবারের জন্য চলে এসেছি। নির্ঝর আহানের মুখের কথা শুনে ছেড়ে দিয়ে বলে, সত্যি তুই একবারের জন্য চলে এসেছিস? সত্যি। আচ্ছা, এখানেই সময় কাটাবো নাকি বের হবো, কোনটা? তাহলে এখন কোথায় যাবি? চল দেখি কোথায় যাওয়া যায়। বলেই দুজনে বের হয়ে যায়। আর এদিকে আনায়া, তোহা, লিজা তিনজনে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। আর তিনজন ঘুরতে ঘুরতে একসময় ফুচকার দোকানের সামনে চলে আসে। আনায়া নিজের লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে ফুচকার দোকানে চলে যায়। এই মামা 3 প্লেট ফুচকা দেন তো, ঝাল কমিয়ে। সত্যি কথা বলতে আনায়া তেমন একটা খেতে পারে না। লোকটা আনায়ার কথা মতন ঝাল কমিয়ে 3 প্লেট ফুচকা তিনজনের হাতে দিয়ে দেয়। আনায়া হাতে দেওয়া মাত্রই সে খেতে শুরু করে। তিনজনেই যেন পালা দিয়ে ফুচকা খাচ্ছে। আহান গাড়ি চালাচ্ছে আর নির্ঝরের সাথে কথা বলছে। গাড়ি চালাতে চালাতে আহানের চোখ পড়ে যায় আনায়ার দিকে। আহান নিজের গাড়িটা কিছুটা পিছন নিয়ে দেখে এটা সত্যিই আনায়া, যে নিজের মনের সুখে ফুচকা খাচ্ছে। আহান কিছুটা কপাল তাকিয়ে দেখে হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। গাড়ি থেকে নেমেই আহান নির্ঝরকে নিয়ে ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। আনায়া সেই দিকে কোনো খেয়ালই নেই। আহান তার পিছনে, কিন্তু তোহা যেই না নিজের ব্যাগ থেকে পানির বোতল নেবে সেই সময় তার চোখ পড়ে আহানের দিকে। আর নিজের 2 হাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে। তোহা ভয়ে একটা শুকনো ঢোক গেলে। এইদিকে তোহাকে দেখে নির্ঝর তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। নির্ঝরকে এইভাবেই তাকিয়ে থাকতে দেখে তোহা তাড়াতাড়ি নিজের চোখ নামিয়ে নেয়। আহান আনায়াকে দেখে দুষ্টু হাসি দেয়। তো মিস বকবক, এইবার দেখো তোমার কি হাল করি। বলে ফুচকাওয়ালাকে ইশারা করে বলে যে বেশি করে ফুচকার মধ্যে ঝাল দিতে। ফুচকাওয়ালা ভয়ে আহানের কথা মতন প্রচুর ঝাল দিয়ে আনায়ার হাতে দেয় ফুচকার প্লেট। এদিকে তোহাকে দাঁড়াতে দেখে লিজা কিছু বলতে গেলেই দেখে আহান স্যার দাঁড়িয়ে আছে। তা দেখে ভয়ে লিজা কিছুই বলে না। নিজের তো এক দৃষ্টিতে তোহার দিকে তাকিয়ে আছে। আর তোহা তো নিজের দিকে তাকাতেই পারছে না লজ্জায়। ছি ছি, এইভাবে কি তাকিয়ে থাকে? বলেই তোহা লিজার দিকে তাকায়। লিজাও মুচকে আসে এক ভ্রু নাচিয়ে তোহাকে ইশারা করে। তখনই তোহা আর লিজার মনে পড়ে আনায়ার কথা। আনায়া প্রথম ফুচকা মুখে দিতেই নিজের অন্তর আত্মা ছেড়ে চিৎকার করে, ও আল্লাহ, এত ঝালি ফুচকাওয়ালার বাচ্চা, তোর সাথে আমার কিসের শত্রুতা রে, যে এইভাবে ফুচকায় ঝাল দিলি? দাঁড়া, আজকে তোকে আমি ডিমের সাথে ব্যাঙের স্যুপ খাওয়ামো। আনায়ার এমন কথা শুনে নির্ঝর মুখে হাত দিয়ে রাখে। আহান, কি বলে এই মেয়ে? আমার তো এইসব শুনে কেমন যেন লাগছে। আনায়া পানি খেতে নিলে পিছনে দেখে আহান দাঁড়িয়ে আছে। আহানকে দেখে আর বুঝতে বাকি নেই আনায়ার যে এই কাজটাই বদের হাড্ডি করেছে। ও আচ্ছা, তাই তো বলি ফুচকায় এত ঝাল কোথা থেকে আসলো? এত বড় সাহস, টুকু সাহস কখনোই লোকটার হবে না। শালা উজবুক অ্যানাকন্ডা, তোর বলেছিস তাই না ফুচকায় এত ঝাল দিতে? তোকে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে শিক কাবাব বানিয়ে ইঁদুরকে খাওয়াবো, আর ইঁদুরের মাংস তোকে খাওয়াবো। হ্যাঁ, বলে আনায়া হনন করে দুজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আনায়ার কথা শুনে কিছু সময়ের জন্য নির্ঝর ভ্যাবাচাকা খেয়ে যায়। আহান আর সেখানে না দাঁড়িয়ে নির্ঝরকে নিয়ে গাড়িতে বসে পড়ে। আহান গাড়ি চালাচ্ছে আর রাগে ফুঁসছে। আর এদিকে নির্ঝর বলে ওঠে, মনে হয় আহান মেয়েটার খুব সাহস। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তোকে শিক কাবাব বানিয়ে যদি ইঁদুরকে খাওয়ায় তাহলে ইঁদুরের মাংস তোকে কীভাবে খাওয়াবে? এই বলে নির্ঝর হেসে দেয়। যাই বলিস আহান, রেসিপিটা দারুণ ছিল। আহান নির্ঝরের দিকে আর আগে চোখে তাকালে নির্ঝর চুপ হয়ে যায়। মিস বকবক, অনেক বড় ভুল করলে তুমি। কাল তোমাকে এমন শাস্তি দিব যে সারা জীবন মনে রাখবে যে আহান রেজওয়ান কি জিনিস। আনায়া বাসায় চলে এসে রাগে হাত থেকে ব্যাগটা সোফায় রেখে ফ্রিজ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে সোফায় বসে পড়ে। আনায়াকে এইভাবে বসে থাকতে দেখে আরিফ তার সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে মামুনি, তুমি এত চুপচাপ বসে আছো আর এত তাড়াতাড়ি চলে এলে? কিছু কি হয়েছে? কি আর
হবে পাপাই, কিছু হয়নি। আচ্ছা পাপাই, তুমি আমাকে ইচ্ছে করে তোমার অফিসে রেখেছো তাই তো? আরিফ আনায়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। না মানে আমি ভাবলাম যে ওনের অফিসে কেন কাজ করবে, তার জন্যই তো আমার অফিসে তোমাকে দিলাম। হয়েছে, তোমার দাঁত কেলানি বন্ধ করো। বলে আনায়া তার রুমে চলে যায়। কি হলো মেয়েটা, এভাবে চলে গেল কেন? তুমি কি কিছু বলেছো? এইভাবে তাকানোর কি আছে, আমি আর কি করব? হয়তো তোমার গুণধর ছেলের সাথে কিছু হয়েছে। আচ্ছা সাহেলা, আমি কিছু একটা ভাবছি। কি ভাবছো? আহানের সাথে যদি আয়ানার বিয়ে দেই তাহলে কেমন হবে? ওরে বাবা, দুজনকে সহ্য করতে পারে না, আর তুমি বলছো দুজনে বিয়ে দেবে? তুমি মুখটা বাংলার 5 করে রেখো না তো। পারবে তুমি অন্য জায়গায় আয়নাকে বিয়ে দিয়ে নিজের থেকে দূরে রাখতে? তা পারবো না, মেয়েটা আমাদেরকে মায়ের বাঁধনে ফেলেছে। কিন্তু আহান আর আয়ানা কখনো রাজি হবে না। কিভাবে দুজনের বিয়ে দেবে? ওইসব নিয়ে তুমি ভেবো না, শুধু দেখে যাও আমি কি করি। দুজনের কথার মাঝে আহান চলে আসে। আহান কিছু না বলে নিজের রুমে চলে যেতে চাইলে আরিফ দাঁড়াতে বলে। তোমার সাথে আমার কিছু কথা আছে আহান। হ্যাঁ বাবা, বলো, শুনছি। আমি আর তোমার মা চাই তুমি আয়ানাকে বিয়ে করো। কি? তোমাদের গুণধর বাদর মেয়েকে আমি বিয়ে করব? কখনোই না। হ্যাঁ রে, আমার বইয়ে গেছে তোর মতো সজারু উজবুক অ্যানাকোন্ডাকে বিয়ে করতে। আয়না, মুখ সামলে কথা বলো। আমারও শখ জাগেনি তোমার মতো পাগলিকে বিয়ে করার। কি বললি, আমি পাগলি? শুধু পাগলি না মিস বকবক, শাকচুন্নি, পেতনি, আরও অনেক কিছু। বলে আহান তার রুমে চলে যায়। আমাকে শাকচুন্নি পেতনি বলা? দাঁড়াও চান্দু, তোমার হবে। বলে আনিয়া তার নিজের রুমে চলে যায়। আর এদিকে সাহেলা আরিফের দিকে তাকিয়ে বলে, দাও আর বেশি করে দুজনের বিয়ে। উফ, আগে জানতাম শুধু আয়না ঝগড়া করে, এখন দেখি আমার ছেলেটাও ঝগড়া করে। এইভাবেই যেন আহান আর আনায়ার ঝগড়া দিয়ে দিন শুরু হয় আর শেষ হয়। সকালে মিষ্টি রোদে আনায়ার ঘুম ভেঙে যায় আর মোড়া ভেঙে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আনায়া চলে যায় তার ছোট্ট বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে আনায়া ফুল গাছে পানি দিচ্ছে আর গান গাইছে। বিদেশে ধলা বাদর আমাদের বাংলাদেশে, তাও আবার জন্ম নিল পাপাইয়ের ঘরে। ওরে বাদর বাদর, ধলা বাদর। আহান তার রুমেই ঘুমিয়েছিল। আনায়ার এমন অদ্ভুত গান শুনে তার ঘুম ভেঙে যায়। উফ আল্লাহ, এই মেয়ের মুখটা কি কোনোভাবেই চুপ থাকে না? যখনই মুখ খোলে তখনই বাজে কোনো না কোনো কথা বের হবেই। আহানা সহ্য করতে না পেরে বেড ছেড়ে বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে মনির সুখে আনায়া গাছে পানি দিচ্ছে আর অদ্ভুত গান গাইছে। আনায়ার এমন গান শুনে আহান জোরে ধমক দিয়ে বলে, এই মেয়ে, এগুলো কি গান না আর কিছু? কি অদ্ভুত গান! ওরে ধলা বাদর, আপনার ভালো লেগেছে আমার গান, আর আমি আরেকবার শোনাই। মিস বকবক, তোমার গান শুনে আমার মন ভরে গেছে। বলে আহান তার রুমে চলে যায় ফ্রেশ হতে। আনায়া তার রুমে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি হল রুমে চলে আসে। কোনো মতে নাস্তা করে অফিসে চলে যায়। আর এদিকে আহান আজকে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট, হাতে ঘড়ি আর চোখে সানগ্লাস পরে নিজের রুম থেকে বের হয়ে হালকা নাস্তা করে গাড়িতে বসে চলে যায় অফিসে। কিরে, কাল তো অনেক কিছু হলো, স্যার তোকে কিছু করেনি তো? ওই উজবুক আমাকে কচু করবে শালা সজারু। আনায়া, পিছে তাকা। কেন রে, আমি পিছে তাকাবো কেন? ওই বাদর এসেছে নাকি? একবার তো পেছনে তাকা। দূর, ওকে তাকাচ্ছি। বলে আনায়া পিছে তাকিয়ে দেখে খাম্বাটা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওরে বাবা রে, খাম্বাটা তো সব শুনেই ফেললো রে। আজকে তো সত্যি আমি শেষ। এই আনাইয়া, স্যার তো তোর সামনেই আসছে, এখন কি করবি? কি আর করব, ভয় তো গলায় শুকিয়ে যাচ্ছে আমার। আহান আনায়ার সামনে দাঁড়িয়ে, একটু আগে কি বললে আমাকে মিস বকবক? কই বাদর তুকু স্যার, কিছু তো বলিনি। আর আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? আমি কাছে আসতে তুমি কেন পিছিয়ে যাচ্ছ মিস বকবক? আমার কেবিনে এসো, কিছু কথা আছে। বলে আহান তার কেবিনে চলে যায়। আহান তার কেবিনে চলে যেতে লিমন আনায়ার সামনে এসে দাঁড়ায়। আনায়া, স্যার কেন তোমার সামনে এসে দাঁড়িয়েছে? স্যার কি তোমাকে পছন্দ করে? পছন্দ করলেই তো কোনো সমস্যা শালা, যা এখান থেকে, তা না হলে তোকে এখন কুত্তার সুপ খাবো।
আনায়ার কথা শুনে নির্মল নিজের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কি রে, পেট ভরেছে নাকি আরও খাবি, কোনটা? না, আমার পেট ভরেছে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকতেছে, সেই কথা কি আপনার কানে যায় না? দূর শালা মোটা ভ্যাজ, স্যার আপনার কোনো কাজ নেই, শুধু শুধু আমার পিছে পড়ে থাকেন। আজকেও কি আপনার বউ আপনাকে রামধোলাই দিয়েছে যে সব ঝাল আমার উপর ঝাড়ছেন? মিস আনায়া, আপনি কি চুপ থাকতে পারেন না? যখনই মুখ খুলেন বাজে কথা বের হয়। স্যার চিৎকার করেন কেন? কানে তো শুনতে পারি। আমার মতো কিউট মাসুম বাচ্চার উপর কেন এত অত্যাচার করেন? হ্যাঁ, আনায়ার কথা শুনে ম্যানেজার রাগে সেখান থেকে চলে যায়। আর এদিকে ল্যাপটপে আনায়া এই অদ্ভুত কথা শুনে আহান হাসতে থাকে। সত্যি কি মেয়েটা পাগল? আনো, তুই এই বাজে কথা কবে ছাড়বি বল তো? আর কি সব রেসিপি কথা বলিস, শুনলেই কেমন যেন লাগে। আরে ওই মোটা ভেজ ম্যানেজার শুধু শুধু আমার সাথে ঝগড়া করতে আসে। গরুটাকে মঞ্চের ছুরি দিয়ে পিঠ ফুটো করে দেই। এই মেয়ে কখনোই ভালো হবে না। আনো, তোর পেছনে ম্যানেজার। আনায়া তার পিছন ঘুরে দেখে ম্যানেজার দাঁড়িয়ে আছে। আনায়া মেয়েকে হাসি দিয়ে বলে, স্যার পিছন থেকে অন্যের কথা শোনা বাদ দিন, এইটা কিন্তু শরীরের জন্য ভালো না। ম্যানেজার রাগে আর কিছু না বলে ঠাস করে আনায়ার টেবিলে অনেকগুলো ফাইল রেখে চলে যায়। শালা ইচ্ছে করেই দিল, মনটা চায় এক ঘুষি দিয়ে উগান্ডায় পাঠিয়ে দিই। হয়েছে তোর, নে এবার মন দিয়ে কাজ কর। আনায়া ফাইল দেখার কারণে আহান যে তার কেবিনে ডেকেছে তা সে ভুলেই গেছে। আনায়াকে আসতে না দেখে আহান তার কেবিন থেকে বের হয়ে আনায়ার পিছনে এসে দাঁড়ায়। মিস বকবক, আমি আপনাকে ডেকেছি, সে খবর কি আর আপনার আছে? এই তোহা দেখ তো কোন খাম্বা আমার পিছে দাঁড়িয়ে ছাগলের মতো ম্যামা করছে। তোয়া পিছন ফিরে দেখে আহান দাঁড়িয়ে আছে। তোয়া শুকনো একটা ঢোক গেলে আনায়াকে খোঁচা দেয়। কি হলো, খোঁচা দিচ্ছিস কেন? তোর সামনে হনুমান নাকি? হনুমানের চাইতে অনেক ভয়ঙ্কর মানুষ সামনে দাঁড়িয়ে আছে। আরে কোন পিছন ফিরে দেখে আহান চোখ মুখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। স্যার আপনি পিছন থেকে কেন আমার সব কথা শুনেন? জন্মের সময় কি সবার পিছনে ছিলেন? যাই বলি না কেন পিছনে এসে দাঁড়িয়ে থাকেন। আহান আর কিছু না বলে আনায়ার হাত ধরে নিজের কেবিনে নিয়ে যায়। আর এদিকে তোহা, আজ তো আনু শেষ। ঠিক বলেছিস, এই মেয়েটা একটুও চুপ করে থাকতে পারে না। না জানি আনুর কপালে আজ কি আছে। আহান তার কেবিনে আনায়াকে এনে সামনে দাঁড় করিয়ে কিছু ফাইল টেবিলে রাখে। আনায়া তো ফাইল দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে, স্যার, স্যার, ওই স্যারের বাচ্চা। ভেড়ার মতো চিৎকার করছো কেন? কানে তো শুনতে পারি, বলো কি বলবে? এত ফাইল কিভাবে দেখবো? হ্যাঁ, একটু তো দয়া করুন। 24 ঘন্টা তোমার হাতে আছে, কাজটা তাড়াতাড়ি শেষ করো। বিড়াল ছাগল বাদর তোকে আমি দেখে নিব। হ্যাঁ, বলে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। দাঁড়িয়ে থেকে সব কাজ করতে হবে। আমি তো জানি শালা তুই ইচ্ছা করেই এই কাজটা করছিস। আর এদিকে আনায়া দাঁড়িয়ে থেকে ফাইলগুলো চেক করতে থাকে। ঘন্টাখানিক পর আনায়া দাঁড়িয়ে থাকতে না পেরে যেই না বসতে যাবে তখনই আহান বসতে মানা করে দেয়। মিস বকবক, আমি কি আপনাকে বসতে বলেছি? দাঁড়িয়ে থেকে সব কাজ শেষ করবেন। স্যার আমার পায়ে ভীষণ ব্যথা করছে, একটু বসি। না, বসা যাবে না। আর যদি বসতে চান তাহলে কাজ কিন্তু আরও বাড়িয়ে দেব। না স্যার, আমি ঠিক আছি। আহান আনায়ার এমন চেহারা দেখে মনে মনে বলে, আমাকে রাগানো তাই না? দেখো মিস বকবক, এবার দেখো দাঁড়িয়ে থাকতে কেমন লাগে। আপনি কাজ করুন, আমি একটু আসছি। বলে আহান তার চোখে সানগ্লাসটা পরে গাড়ির চাবি নিয়ে সিটি বাজাতে বাজাতে বের হবে। সেই সময় পিছন করে বলে, মিস বকবক, এভাবেই দাঁড়িয়ে কাজ করবেন। আর যদি আমি জানতে পারি যে আপনি বসে কাজ করেছেন তাহলে আপনার খবর আছে। বলে আহান চলে যায়। শালা ধলাবাদুর কোথাকার, তোকে আমি পটলের সাথে সাপের মাংস রান্না করে খাওয়াবো, আর তার সাথে টিকটিকির চাটনি। পাপাই গো, দেখে যাও তোমার হারামি ছেলে আমাকে কত বড় শাস্তি দিয়েছে। বেশ কয়েক ঘন্টার উপর হবে আনায়া দাঁড়িয়ে কাজ করছে। আর এদিকে আহান এত কাজ দিয়ে যে অফিস থেকে বের হয়েছে তার আর আসার নাম নেই। কিছুক্ষণ পর ম্যানেজার আহানের কেবিনে আসে। স্যার আসবো? পরপর কয়েকবার বলার পরেও যখন দেখছে ভিতর থেকে কোনো উত্তর আসছে না তখন ম্যানেজার আর কিছু না ভেবে সোজা আহানের কেবিনে ঢুকে পড়ে।
ম্যানেজার ঢোকা মাত্রই তার চোখ রসগোল্লার মতন বড় বড় হয়ে যায়, কারণ আনায়া চেয়ারে বসে ফাইলের ওপর মাথা রেখে আরাম করে ঘুমিয়ে আছে। এইসব কাণ্ড দেখে ম্যানেজার প্রচুর রেগে চিৎকার করে ওঠে। মিস আনায়া। ম্যানেজারের চিৎকার শুনেও আনায়ার ঘুম ভাঙে না। তা দেখে ম্যানেজার দ্রুত পায়ে সামনে থাকা পানির গ্লাস নিয়ে আনায়ার ওপর ঢেলে দেয়। সেই সময় আনায়া চমকে ওঠে। ও আম্মু গো, অফিসের ছাদ ফুটো হয়ে আমার উপর বৃষ্টি পানি পড়ছে। কে কোথায় আছো সবাই দেখে যাও, বাঁচাও আমাকে। মিস আনায়া, আপনি একটু চুপ করবেন? অফিসের ছাদ ফুটো হয়নি, আমি আপনার মুখে পানি ঢেলে দিয়েছি। কাজ ফেলে আপনি আরামে ঘুমিয়ে আছেন। ওই শালা মোটা ভ্যাজ, তোর সাহস তো কম না আমার মুখে পানি ঢালা। আর এত শাড়ির মতো চিৎকার করার কি আছে? আমি তো কানে শুনতে পারি। আপনার তো সাহস কম না, আপনি আমাকে মোটাবাজ বলেন? দাঁড়ান, আজকে সার আসুক, আপনার নামে বিচার দেব। বলেই ম্যানেজার চলে যায়। শালা মোটার বাচ্চা মোটা, আজকেও মনে হয় বউ উড়াধুরা মেরেছে, তার জন্য সব ঝাল আমার উপর মেটাতে এসেছে। মোটা গরু হাতি কোথাকার, মন চাই তেলাপোকার জুস করে খাওয়াই। দূর আর করবো না শালার কাজ, আমাকে শাস্তি দেয়া, তাই না? দাঁড়া, তোর ফাইলের এমন 12টা বাজাবো যে তুই বারবার আমার নাম নিবি। আনায়া দুষ্ট হাসি দিয়ে ফাইলের মধ্যে ইচ্ছা মতন মনে যা আসে তাই একে কিছু লিখে আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আর এদিকে আহান মনের সুখে কফি শপে বসে আরাম করে কফি খাচ্ছে। কফির কাপটা হাতে রেখে ঘড়ির দিকে নজর দেয়। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। মিস বকবক হয়তো এতক্ষণের শাস্তি পেয়েছে। বলে আহান বিল দিয়ে কফি শপ থেকে বের হয়ে গাড়িতে বসে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। আনায়া তোহা লিজার সামনে এসে দাঁড়ায়। কি রে, তোরা দুইজন কি করছিস? কি ব্যাপার আনু, তুই এতটা নর্মাল ব্যবহার করছিস? কোনো গন্ডগোল করিসনি তো? কবে আনু গন্ডগোল ছাড়া শান্ত থেকেছে? তুই একটু কি বলতে পারবি? দেখ, আজকে আবার আহান ছেলের কেবিনে বসে সে কি করেছে। কি তোরা আমার বিষয়ে এইসব ভাবিস? আমি কত কিউট মাসুম একটা মেয়ে, আর তোরা আমার নামে এরকম ভাবে কথা বলতে পারলি? আরে তুই কান্না করিস কেন? আমি আর লিজা তো জানি তুই কতটা কিউট মাসুম একটা মেয়ে। তোর নামে কি আর আমরা খারাপ কিছু বলতে পারি? থ্যাঙ্কু হারামি বেষ্টুরা, আজ তোদেরকে বেগুন দিয়ে কুমিরের তরকারি, তেলাপোকার পোলাও আর ইঁদুরের চাটনি খাওয়াবো। আর হ্যাঁ, ডিমের বোরহানি। লিজা আনায়ার কথা শুনে দৌড়িয়ে ওয়াশরুমে চলে যায়। আর তোহা কপাল কুঁচকে মুখে হাত দিয়ে বসে থাকে। প্লিজ আনু, তোর এই অদ্ভুত রেসিপি আর বলিস না। আমি বাসায় গিয়ে আর কিছু খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না। তাদের কথার মজায় আহান এসে হাজির হয়। আনায়াকে তার কেবিন থেকে বের হয়ে নিজের সিটে বসে থাকতে দেখে ভীষণ রেগে যায়। মিস বকবক, আপনাকে যে আমি কাজ দিয়েছি তা কি শেষ করেছেন? এই তো হ্যাঁ, দেখ তো আমার পিছে কোন ছাগল দাঁড়িয়ে ম্যামে করছে। এই ছাগলটাকে চুপ থাকতে বলতো, তা না হলে ছাগলের বাচ্চাকে কাকের সাথে নুডলসের স্যুপ খাওয়াবো। হ্যাঁ। আনায়ার কথা শুনে আহান আর 1 মিনিট না দাঁড়িয়ে মুখে হাত দিয়ে নিজের কেবিনে দ্রুত চলে যায়। আর এদিকে লিজা তার সিটে বসতে যাবে, কিন্তু আবার আনায়ার কথা শুনে লিজা আবার ওয়াশরুমে দৌড় দেয়। তোহা তো চোখ মুখ কুচকে রাখে। আবারও তুই এই ধরনের কথা বললি? আর তোর পেছনে কোনো ছাগল না, আহান স্যার ছিল। আজকে তোর হবে আনু। ও আমার আল্লাহ, ওই বজ্জা অ্যানাকোন্ডা হনুমানের বাচ্চা ছিল আমাকে পরে। তুক্কু, আগে বলবি না? আজ তো ওই বদের হাড্ডি আমার ইজ্জতের ফালুদা করে দিবে। উফ আল্লাহ। আনায়া তার কেবিনে বসে আছে। ইয়াকসি, কি অদ্ভুত রেসিপি রে বাবা। এই ধরনের কথা এই আয়না ছাড়া আর কেই বা বলতে পারবে? আর আমার বাবা বলে এই পাগলিকে বিয়ে করতে হবে। ওর মতো পাগলিকে বিয়ে করে আমার জীবন নষ্ট করব নাকি? আয়নাকে বিয়ে করলে আমি সত্যি মারা যাব। আহান আর কিছু না ভেবে সামনে থাকা ফাইলগুলো দেখতে থাকে। বেশ কয়েকটা ফাইল দেখার পর আরেকটা ফাইল হাতে নিয়ে খুলে দেখা মাত্র আহানের চোখ বড় বড় হয়ে যায়, কারণ আনায়া বেশ অদ্ভুত রেসিপি আহানের জন্য লিখেছে। আহান স্যারের বাচ্চা, আপনার জন্য আমার তৈরি করা রেসিপি বেগুন দিয়ে ইঁদুরের তরকারি, বাদরের কাচ্চি পোলাও, খরগোশের কোরমা, হাতির মাংসের রেজালা, সজারুর রোস্ট, আর সব হজম করার জন্য ভেড়ার বোরহানি। এই অদ্ভুত রেসিপি দেখে আহানের জন্য অজ্ঞান হওয়ার অবস্থা। আহান মনে মনে বলে, এই মেয়ে কি দিয়ে তৈরি? কি অদ্ভুত রেসিপি রে বাবা, তাও আবার আমার জন্য।
এই মেয়েকে যাই শাস্তি দেই না কেন উল্টো আমাকেই বাঁশ খেতে হয়। আর কিছু না ভেবে আনায়া বলে চিৎকার করে উঠি। এত জোরে চিৎকার করে উঠি যে বাইরের স্টাফরা সবাই আমার কেবিনের দিকে তাকিয়ে আছে। কি হলো? এইভাবে স্যার চিৎকার করে তোকে কেন ডাকছে? কোনো গন্ডগোল করিসনি তো? গন্ডগোল ছাড়া এই মেয়ে কবে শান্ত থেকেছে বলতে পারিস? কি রে, তুই এভাবে বসে আছিস কেন? যা, তোকে ডাকছে। তোহা শোন না, আমার বদলে তুই যা, আমি একটু আসছি। বলে আনায়া নিজের কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে দেখে ম্যানেজার তার সামনে। মিস আনায়া, স্যার আপনাকে কখন থেকে ডাকছে? আপনার কানে কি স্যারের কথা ঢোকে না? কানে তো যাই স্যার, কিন্তু আপনি যদি হাতির মতো সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে কিভাবে আমার মতো মাসুম বাচ্চা স্যারের কেবিনে যাবে? আর হ্যাঁ স্যার, আজকেও কি আপনি আপনার বউয়ের হাতে কেলানি খেয়েছেন যে সব সময় আমার আগে পিছে ছাগলের মতো ম্যামে করেন? ম্যানেজার রাগে শুধু সাপের মতন ফুঁসতে থাকে, জানে এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। যাই বলবে তার মুখ থেকে উল্টো পাল্টা কথা বের হবেই। ম্যানেজার আনায়াকে আর কিছু না বলে রাগে সেখান থেকে চলে যায়। এদিকে আনায়া না আসতে আহান আবার তার নাম ধরে ডাকতে থাকে। আহানের কথা শুনে আনায়া, উফ, এই বদের হাঁটি দেখি আমার পিছু ছাড়বে না। আজ মনে হয় আমার কপালে শনি রবি সোম তিনটাই আছে। আনায়া রে, এখন তোর কি হবে? আনায়ার কিছু না ভেবে সোজা চলে যায় আহানের কেবিনে। আহান তার মুখটা ফাইল থেকে তুলে আনায়ার দিকে রাগি চোখে তাকায়। আহানের এমন রাগের চেহারা দেখে আনায়া ভয়ে শুকনো ঢোক গেলে। আমাকে রেখেছেন বদের হাড্ডি থুকু স্যার? আনায়ার কথা শুনে আহান তার হাতের ফাইলটা নিয়ে আনায়ার সামনে ধরে। আয়না একবার ফাইলের দিকে আর একবার আহানের দিকে তাকায়। এইসব কি মিস বকবক? আমি কি করে জানবো স্যার এইসব কি? আর আমি তো এইসব লিখিনি। আমি তো একবারের জন্য বলিনি যে তুমি এইসব লিখেছ। ইস রে গাদি, এখন কি করবি তুই? শালা তো সব বুঝে গেল। আসলে স্যার হয়েছে কি, ওই যে মোটা ভ্যাস আছে না, এইভাবে তাকানোর কি আছে? বললাম যে আমাদের ম্যানেজার আছে না, সেই হয়তো এই ফাইলে এসব লিখেছে আর নাম দিয়েছে আমার। আপনি বলুন বদের হাড্ডি, আমি কি এসব ফালতু লেখা লিখতে পারি? কি বললে তুমি? আমি কি? ও স্যার সরি, আসলে আমাদের ম্যানেজার আপনার ফাইলে এইসব অদ্ভুত রেসিপি লিখেছে। আমি তো আর এইসব রেসিপির নাম কখনো শুনিনি। আমি সত্যি বলছি স্যার। আমার কাছে মিথ্যে বলা হচ্ছে? এই লেখাগুলো ম্যানেজার না, তুমি লিখেছ। আর আমি তোমাকে খুব ভালো করে চিনি। এর শাস্তি তুমি এক্ষুনি পাবে। তুমি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, আর আমি না বলা পর্যন্ত কান আর পা কোনোটাই যেন না নামে, ওকে? কি? আমি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? পারবো না আমি এই কাজ করতে। এখন যদি আমার কথা মতো কাজ না করো তাহলে এই অফিসে সারা রাত তোমাকে থাকতে হবে। আমি জানি তো উজবুক কোথাকার, তুই এটা ইচ্ছা করে করছিস। কি ভাবছো মিস বকবক? তাহলে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আনায়া আর কি, আহানের কথা মতো আনায়া তার কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, আল্লাহ উপর থেকে দড়িয়ে ফেলাও, এই বদের হাড্ডিকে আমি উপরে পাঠিয়ে দিই। আমাকে বকা দেওয়া শেষ হলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। মিস বকবক এখন বুঝবে কেমন লাগে আমার সাথে এই আহান রেজওয়ান খানের সাথে পাঙ্গা কতটা ভারী পড়বে তোমার উপর। আহান তার কাজে মন দেয় আর ম্যানেজারকে কল দিয়ে বলে তোহাকে দিয়ে কফি পাঠিয়ে দিতে। ম্যানেজার তোহার কাছে এসে বলে তোহা আর দেরি না করে আহানের জন্য কফি বানিয়ে নিয়ে তার কেবিনে চলে আসে। ভিতরে ঢুকেই দেখে আনায়া কান ধরে এক পা উঁচু করে দাঁড়িয়ে আছে। আনায়ার দিকে তোহা তাকিয়ে মনে মনে বলে, হাই রে, কে যে তোকে বলেছে আহান স্যারের সাথে পাঙ্গা দিতে? এখন নিজের ঠেলা নিজে সামলা। কফিটা রেখে আনায়ার দিকে তাকিয়ে তোহা আহানের কেবিন থেকে বের হয়ে যায়। আনায়া সহ্য করতে না পেরে এই বদের হাড্ডি আমি গেলাম বলেই এক ভো দৌড় দেয়। আহান কিছু সময়ের জন্য ভ্যাবাচাকা খেয়ে যায়। আনায়ার 1 মিনিট দেরি না করে ব্যাগ নিয়ে সোজা দৌড়িয়ে অফিসের বাইরে চলে আসে। বাইরে এসে আনায়া হাঁপাতে থাকে। তখনই আনায়ার চোখ যায় আহানের গাড়ির উপর। শালা সজরুর বাচ্চা, আমাকে শাস্তি দেওয়া, দাঁড়া বলে আশেপাশে তাকিয়ে দেখে কিছুটা দূরে একটা বড় পাথর পড়ে আছে। আর 1 মিনিট দেরি না করে আনায়া পাথরটা তুলে সামনের লাইটের কাঁচ দুটো ভেঙে ফেলে।
আর ব্যাগ থেকে লিপস্টিক বের করে বড় বড় করে লিখে রাখে, শালা বদের হাড্ডি অ্যানাকোন্ডা, তোর গাড়ির 12টা বাজলাম বলে আনায়া সেখান থেকে দ্রুত পায়ে চলে যায়। আর এদিকে আহান তার কেবিন থেকে সব দেখছে আর রাগে ফুঁসছে। মিস বকবক, আমার গাড়ির যে হাল করেছ তার শাস্তি তুমি পাবে। আর তোমাকে এমন শাস্তি দেব যে চিরজীবন মনে রাখবে। মিস আনায়া আহমেদ চৌধুরী। আনায়া বাসায় এসে দেখে সাহেলা কিছু একটা করছে। তা দেখে আস্তে করে পিছনে দাঁড়িয়ে বলে, কি করছো মামুনি? দেখছি না চোখে কি করছি, রান্না করছি। আর তোর এই দাঁত কেলানি বন্ধ কর। ভালো করে বললাম তো কথাটা, তাই তোমার ভালো লাগলো না। আচ্ছা আমি রুমে গেলাম। বলে আনায়া তার রুমে যাবে, তখনই লিজা এসে হাজির। আনায়া পিছন ফিরে থেকে লিজা দাঁড়িয়ে আছে আর হাতে যেন কি একটা কার্ডের মতন দেখা যাচ্ছে। তাই সে বলে, কি রে, তুই এভাবেই দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আনায়ার কথা শুনে সাহেলা কিচেন থেকে এসেই দেখে লিজা দাঁড়িয়ে আছে। আরে লেজা, এভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। সাহেলার কথা শুনে লিজা ভিতরে এসে বলে, আন্টি এই নিন কার্ড। কিসের কার্ড রে লিজা? আমার বিয়ের কার্ড। কি, তোর বিয়ের কার্ড আর আমি জানি না? ড্রামা কুইন। আরে আমিও তো জানি না। বাসায় গিয়ে দেখি বাবা আমার হাতে এই কার্ডটা ধরিয়ে দিয়ে বলল তোকে তোহাকে যেন দিয়ে আসি। ও আচ্ছা, তাহলে তো তোর বিয়ে আমি যাব, কি বলো মামুনি? হ্যাঁ যাবি তো, তবে আহানের সাথে আমি আর তোর পাপাই বিয়ের দিন যাব। না, এই তোমার বদের হাড্ডি ছেলের সাথে আমি যাব না। তুই যাবি, তোর হাত পা শরীর সব কিছুর সাথেই যাবে। আরে রাগ করিস না, যাব আমি, কিন্তু ওনার সাথে না, তোহার সাথে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই তোহার সাথে চলে যাবি, কিন্তু আমার মামার বাড়িতে বিয়ে, সেখানেই হবে। আর অফিসের সবাইকে বলে দিয়েছি। সেদিন স্যারের সাথে ওনার বন্ধু ছিল, কি যেন নাম? নির্ঝর। হ্যাঁ নির্ঝুম, তাকেও স্যার সাথে করে নিয়ে যাবে। আর তুই আজকেই তোহাকে নিয়ে পৌঁছে যাবি, কেমন? দেরি যেন না হয়। যা, দাঁড়িয়ে না থেকে কি করবি সব কিছু গুছিয়ে নে। ওকে মামুনি। বলে আনায়া তার রুমে যাবে, সেই সময় সাহেলা পিছন থেকে ডাক দেয়, আজকেও কি আহানের সাথে তোর ঝগড়া হয়েছে, তাই না? এইভাবেই তাকানোর কি আছে? এই আর নতুন কি বলো তো, তোমার ছেলে আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করে। ও হ্যালো শাকচুন্নি, আমি তোমার সাথে ঝগড়া করি না, তুমি ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করো। তোদের ঝগড়াতে আমি পাগল হয়ে যাব, যেমন আমার ছেলে। আর তুই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। কেউ আর কিছু না বলে যে যার রুমে চলে যায়। আনায়া তার রুমে গিয়ে তোহাকে কল করে। হ্যালো। ওই কুত্তি, কতক্ষণ ধরে ফোন করতেছি, ধরুস না কেন? হ্যাঁ, ওয়াশরুমে থাকলে কেমনে ফোন ধরমো? আচ্ছা শোন, লিজা কি তোর বাসায় এসেছিল? ওর নাকি বিয়ে, তুই যাবি না? হ্যাঁ, সেই জন্যই তো রেডি হচ্ছি। কেন, তুই যাবি না? হ্যাঁ রে যাব, আমি না গেলে তো বিয়েই হবে না। ড্রামা কুইন। আচ্ছা শোন, তুই রেডি হয়ে আমাদের বাসায় চলে আয়। এখান থেকে আমি আর তুই একসাথে যাব, কেমন? এখন রাখি, বাই। বাই। আর এদিকে আহান ফ্রেশ হয়ে নির্ঝরকে কল করে। অনেক সময় ধরে কল বেজেই যাচ্ছে, কিন্তু কল ধরার নাম নেই। শেষবারের মতন কল দেয় আহান। সেই সময় নির্ঝর কলটা রিসিভ করে। উপাস থেকে হ্যালো বললে, আহন সালা, সে কখন থেকে তোকে কল করছি, কোথায় ছিলি তুই? প্রথমে তো আমার কোনো বোন নেই যে তুই আমাকে শালা বললি, আর ফোন ধরতে পারিনি কারণ হলো আমি ওয়াশরুমে ছিলাম। তুই এবার বল কেন কল করেছিস? তুই রেডি হয়ে থাকবি, আমি তোকে নিতে আসব। কেন, কোথাও যাচ্ছি নাকি আমরা? হ্যাঁ, আমার অফিসের একজন স্টাফের বিয়েতে, আর সাথে করে তোকে নিয়ে যেতে বলেছে। সেই বিয়েতে গেলে তুই তোহাকে দেখতে পারবি। তুই কি করে বুঝলি যে আমি তোহাকে পছন্দ করি? ওই দিন ফুচকার দোকানে দেখেছি কিভাবে তুই যে তোহার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিলি। আর এত কথা বলা যাবে না, তুই রেডি হয়ে থাকিস, কেমন? আচ্ছা রাখি, বাই। বাই। বলে আহান নিচে নেমে এসে ডাইনিং টেবিলে খেতে বসে পড়ে। সাহেলা খাবার সামনে দিলে আহান খেয়ে টেবিল থেকে উঠে হাত ধুয়ে নিজের রুমে চলে যায়। আহান নিজের বিছানায় গা এলিয়ে দেয় আর ভাবতে থাকে, এই পাগলি মেয়েটা কবে যে আমার পিছু ছাড়বে কে জানে। আর কিছু না ভেবে আহান রেডি হতে চলে যায়।
আহান কিছু না খেয়ে বিছানায় শুয়ে পড়ে, আর এদিকে তোহা এসে হাজির হয়। তোহা কলিং বেল বাজতেই সাহেলা এসে দরজাটা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আন্টি আমিও অনেক ভালো আছি, কিন্তু আনু কোথায়? আর কোথায়, হয়তো তার রুমে আরাম করে ঘুমাচ্ছে। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি যাও, আয়না ওর রুমেই আছে। ওকে আঙ্কেল। আমার হারামি বেস্টু আমার রুমে আসে। তোহা আমার রুমে এসেই দেখে আমি টেডি বিয়ার নিয়ে উপর হয়ে শুয়ে আছি। আহা কি শান্তির ঘুম, আর কিছুই খবর নাই তার। ওই হারামি, ওর বেড়াইতে যাবি না, ওর তাড়াতাড়ি বলেই তোহা বিছানার ওপাশ দিয়ে উঠে এক লাথি মেরে বেড থেকে ফেলে দেয় আনুকে। ও আল্লাহ গো, গেল আমার কোমরটা। আহারে আমার এত সুন্দর কোমর। এ কোন জলহস্তির বাচ্চা রে? হ্যাঁ, আনায়াকে লাথি দিয়ে ফেলে দিল। সামনে আয় একবার, তোকে যদি টিকটিকির সাথে ব্যাঙের স্যুপ না খাওয়াই তাহলে আমার নামও আনায়া না। মা গোরে। তোহা আনায়ার কথা শুনে মুখে হাত দিয়ে রাখে। ইয়া ছি, প্লিজ আনু, তোরে অদ্ভুত রেসিপি বলা বন্ধ কর। আনায়া পিছন করে দেখে তোহা দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তুই আমাকে লাথি মেরেছিস? মারবো না তো কি করব? তোর দিকে তাকিয়ে কি পানি পানি রেঞ্জ দিব? সে কখন থেকে তোকে ডাকছি, আর তোর কোনো খবর নেই। যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বসে থাক, আমি রেডি হয়ে আসছি। তোর দাঁত কেলানি বন্ধ করে তাড়াতাড়ি যা, দেরি যেন না হয়। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এইভাবেই তাকানোর কি আছে? হ্যাঁ বলে আনায়া রেডি হতে চলে যায়। আহান আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, ব্রাউন জ্যাকেট, হাতে রিল্যাক্সের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। এতেই যেন আহানকে অসাধারণ লাগছে। আর এদিকে আনায়া ব্ল্যাক কামিজ পরে, চুলগুলো কোমর অবধি ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া, ব্যাস আনায়া রেডি। নিজের ব্যাগ হাতে নিয়ে আনায়া তোহা রুম থেকে বের হয়ে সাহেলা আর আরিফের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে রওনা দেয় লিজার মামার বাড়ি। আহান তার ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বের হয়ে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নির্ঝরের বাড়ি। তাকে সাথে নিয়ে তারপর লিজার মামার বাড়ি রওনা দিবে। প্রায় 20 মিনিট পর আহান এসে পৌঁছায় নির্ঝরের বাড়ি। বাড়ি থেকে নেমে আহান চলে যায়। কলিং বেল চাপ দিতেই একজন মধ্যবয়স্ক লোক দরজা খুলে দেয়। ওপাশ থেকে নির্ঝর বলে ওঠে, কে এসছে চাচা? আমি? তুই কি রেডি, নাকি তোর জন্য বসতে হবে? কোনটা? এইভাবে তাকানোর কিছুই নেই, আমি রেডি আছি। তাহলে চল। বলেই দুজনে বের হয়ে যায়। আহান আর নির্ঝর দুজনেই গাড়িতে বসে লিজার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে নির্ঝর আহানকে তোহার বিষয়ে অনেক কিছুই জানে নেই, কিন্তু কিভাবে তোহাকে তার মনের কথা বলবে যদি তোহা তাকে ফিরিয়ে দেয়? আরে তুই চিন্তা করিস না, তোকে সাহায্য করতে পারে একজন, আর সে হচ্ছে মিস বকবক। কি ভাই, দেখ অকালে মৃত্যুবরণ করতে পারবো না। যেই সব রেসিপির কথা বলে আনায়া, ওকে দেখলেই আমার মনে হয় আমি মারা গেছি। আহান নির্ঝরের কথা শুনে হেসে দেয়। তুই যে কিভাবে সহ্য করিস, আর তোর জায়গায় আমি হলো ছোটখাটো মিনি স্ট্রোক করতাম। আহান তো হাসতে হাসতে শেষ, কিন্তু হঠাৎ আহানের মনে পড়ে যায় শুরু থেকে আনায়াকে যখন প্রথম দেখেছে তারপরে থেকে দুইজনের ঝগড়া খুনসুটি সব যেন ভেবেই আনমনে হেসে দেয় আহান। নির্ঝর এসব কিছু লক্ষ্য করে বলে, আহান এটা কথা বলবো? বল। আমার মনে হয় তুই আনায়াকে ভালোবাসিস। আহান নির্ঝরের কথা শুনে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি মিস বকবককে ভালোবাসি? কখনোই না। যতই না করিস, কিন্তু তুই যে আনায়াকে ভালোবাসিস তা এখন না বুঝতে পারলেও পরে বুঝতে পারবি। আচ্ছা এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন চল, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। নির্ঝরের কথা শুনে আহান গাড়ি স্টার্ট দেয় আর ভাবতে থাকে সত্যি কি সে আনায়াকে ভালোবাসে? না, এটা হতে পারে না। আনায়াকে কখনোই ভালোবাসতে পারে না, কারণ তার সাথে ঝগড়া করা যায়, ভালোবাসা যায় না। আহান আর কিছু না ভেবে গাড়ি চালাতে মন দেয়। এদিকে তোহা আর আনায়া পৌঁছে যায় লিজার মামার বাড়ি। গাড়ি থেকে নেমেই দেখে লিজা আর তার বাকি কাজিনরা দাঁড়িয়ে আছে। লিজা মুচকি হেসে তোহা আর আনায়াকে জড়িয়ে ধরে, তারপর তাদের ব্যাগ একজন লোক দিয়ে ভিতরে নিয়ে যেতে বলে। লিজা সবার সাথে আনায়া আর তোহা দুজনকে পরিচয় করিয়ে দেয়। পুরো বাড়িটা বিভিন্ন রকমের ফুল আর বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো। অসাধারণ লাগছে বাড়ির চারপাশটা।
আনায়া আর তোহা দুজনকে একই রুমে রাখা হয়। বাড়ি ভর্তি মেহমান। আনায়া রুমে ঢুকে বেশ অবাক, এত বড় রুম। একটু পরে লিজা এসে দুজনকে হালকা নাস্তা দিয়ে যায়। তোরা দুজন হালকা নাস্তা করে নে। এই যে বিয়ের কনে, তা তোর হবু স্বামীর নাম কি তা তো বললি না? লিজা একটু লজ্জা মুখ করে বলল, নিশান। আহা, কি লজ্জা কি লজ্জা। বলেই তিনজনে হেসে দেয়। আচ্ছা হয়েছে তোদের মজা করা, দুজন নাস্তা খেয়ে আরাম কর, আমি গেলাম। তোহা আর আনায়া দুজনেই হালকা নাস্তা করে বেশ আরাম করে বিছানা নিজেদের গায়ে এলিয়ে দেয়। আর এইদিকে আহান আর নির্ঝর পৌঁছিয়ে যায়। গাড়ি থেকে আহান নামতেই লিজার মামা তাড়াতাড়ি করে আহানের সামনে আসে। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। লিজা বলেছে আপনাদের কথা। আসুন আসুন, ভিতরে আসুন। আহান আর নির্ঝর দুজনেই বাড়ির ভিতরে চলে যায়। দুজনকেই একটা রুম দেখিয়ে দেয়। রুমের ভিতরে বেশ আরাম করে বসে নির্ঝর। আহান তার শরীর থেকে জ্যাকেটটা খুলে একটা চেয়ারের কাছে রাখে। আর সেই সময় লিজা আসে। স্যার আসবো? হ্যাঁ, এসো লিজা। স্যার আপনাদের জন্য হালকা নাস্তা এনেছি, খেয়ে আরাম করুন।